Assalamu alaikum, dear students. This is Khairul Islam before you, Assistant English Teacher, Renaissance Junior School. I hope that all of you are well by the grace of Almighty Allah in this critical situation. Dear students, you have already gotten marks distribution and short syllabus. From this short syllabus, I will discuss an important topic. The topic is tag question. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ইতিমধ্যে মান বন্টন এবং সংক্ষিপ্ত সাজেশন পেয়েছো। তো ওই সংক্ষিপ্ত সাজেশন থেকে আজকে আমি ট্যাগ কোশ্চেন নিয়ে একটু আলোচনা করছি। তবে আমরা যে ক্লাসে যে ট্যাগ কোশ্চেনগুলো ইতিমধ্যে পড়িয়েছি, ওই ট্যাগ কোশ্চেনগুলো থেকে একটু ব্যতিক্রম ধর্মী ট্যাগ কোশ্চেন। তো আমরা প্রায়শ দেখি এই ট্যাগ কোশ্চেনগুলো যদি পরীক্ষায় আসে, তোমাদের অধিকাংশের উত্তর ভুল হয়। তো এই ট্যাগ কোশ্চেনগুলো সহজভাবে মনে রাখার একটা টেকনিক তোমাদের বলে দিচ্ছি, আর কিভাবে করবে সেটা মনোযোগ দিয়ে দেখো। প্রিয় শিক্ষার্থীরা, সবাই একটু বোর্ডে তাকাও। প্রথম দেখো, আমি যে লাইনটা লিখেছি, এভরিবডি, এভরিওয়ান, নোবডি, নান, নো ওয়ান, সামবডি, সামওয়ান। যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে, ট্যাগ কোশ্চেন করার সময় এদের পরিবর্তে লিখতে হবে দে। এখন আমরা এই নিচের উদাহরণগুলো একটু আলোচনা করি। তোমরা পরীক্ষার খাতার মধ্যে কি লেখো আমি সেটাও দেখাবো, আর সঠিক উত্তরটা কি হবে। অনেকে ভুল করে পরীক্ষার খাতার মধ্যে কি লেখো সেটাও আমি দেখাবো, এবং এর যে সঠিক উত্তরটা কি সেটা আমি লিখে দেব। সবাই একটু মনে তাকাও। প্রথম দেখাও 1 নম্বর সেন্টেন্স, everybody hates them for this reason। এখানে খেয়াল করো, সাবজেক্টের পরে ভার্বের শেষে s আছে। তোমরা ইতিমধ্যে একটা নিয়ম পড়েছো, আমরাও পড়িয়েছি, যে আমরা জানি সাবজেক্টের পর ভার্বের সাথে s অথবা es থাকলে অক্সিলারি ভার্ব আনতে হয় ডাস। তো অনেকে কি করো, এটাই লেখো। আমি লিখছি, দেখো, ভার্বের শেষে s ছিল, আমি লিখলাম ডাস। সেন্টেন্সটা হাবুদক, অর্থাৎ অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তোমরা যোগ করো নট, আর নটটাকে শর্ট ফর্ম লিখতে হবে ডাজন্ট। আর সাবজেক্ট যদি এভরিবডি হয়, তাহলে এর পরিবর্তে অবশ্যই লিখতে হবে দে লিখতে হবে। অর্থাৎ তাহলে আমি এখানে লিখলাম দে, তোমরা লেখো। তোমাদের খাতার মধ্যে আমরা প্রায়শই উত্তরটা দেখি, কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আসলে এই উত্তরটা ভুল, রং। তাহলে সঠিক উত্তর কি হবে তোমাদের সহজভাবে মনে রাখার জন্য বলছি। এখানে দেখো, দে এর সাথে কখনোই ডাস বসে না। দে এর সাথে কখনোই অক্সিলারি ভার্ব হিসেবে ডাস বসবে না। তাহলে বসবেটা কি? অবশ্যই যেখানে দে থাকবে এবং সেখানে যদি ডাস আসে, ডাস আসলেও এটাকে চেঞ্জ করে তোমার লিখতে হবে ডু। তাহলে এটার কারেক্ট অ্যানসারটা হচ্ছে ডোন্ট দে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা 2 নাম্বার সেন্টেন্সে যাই। এখানে আছে ইজ। তোমরা এখানে ইজ লেখো দেখি। আমিও লিখলাম। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ? এখানে অবশ্যই সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ। কেন? নোবডি রয়েছে। তাহলে আমরা এখানে আর নট দিতে পারছি না, আমরা নট দিব না এখানে। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে নোবডি এর পরিবর্তে আমরা কি লিখব? আমরা ওই যে উপরে আমি লাইনটা লিখে দিয়েছি, যদি কোনো সেন্টেন্সের শুরুতে নোবডি থাকে, ট্যাগ কোশ্চেন করার সময় নাম দে। তোমাদের পরীক্ষার খাতার মধ্যে আমরা এই উত্তরটা প্রায় দেখি, কিন্তু এই উত্তরটা হচ্ছে টোটালি রং, সম্পূর্ণ ভুল। তাহলে সঠিক উত্তর কি হবে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কখনোই দেখবে না যে দে এর সাথে ইজ বসে। যদি নিয়ম অনুযায়ী ইজ আসেও, তাহলে এই ইজটাকে চেঞ্জ করে তোমার লিখতে হবে আর। তাহলে এটার কারেক্ট অ্যানসার কি হবে? আর দে। এরপর চলে যাচ্ছি আমরা 3 নাম্বার সেন্টেন্স। এখানে কি রয়েছে? ইজ দিলাম আমি এখানে ইজ। সেন্টেন্সটা হচ্ছে
অ্যাফার্মেটিভ হাবোধক সেন্টেন্স নট যোগ করতে হবে, নট যোগ করলাম, ইজেন্ট শর্ট ফর্মে করলাম। এরপরে কাজ কি, সাবজেক্ট যদি এভরিবডি থাকে তাহলে তার প্রোনাউন ফর্ম হবে দে। তাহলে আমি এখানে লিখলাম দে, ইজেন্ট দে। তোমাদের পরীক্ষার খাতায় এটাও দেখা যায়, আমরা দেখেছি বিগত বছরগুলোতে। তো এই ক্ষেত্রে খেয়াল করো, যদি এই উত্তরটা লেখো তাহলে এটা পরিপূর্ণ ভুল। তাহলে সঠিক উত্তরটা কি হবে? দে এর সাথে কখনোই ইজ বসবে না। যদি ইজ আসেও বা সেন্টেন্সে দেওয়া থাকেও তাহলে তোমাদের কি করতে হবে, এর কারেক্ট অ্যানসারটা হবে আরন্ট দে। এভরিবডি ইজ ফ্রি নাও, এর সঠিক কারেক্ট অ্যানসার হবে আরন্ট দে, নট ইজন্ট দে। নাম্বার 4 দেখো, এভরিবডি হ্যাজ সাম মিস্টেকস। এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ, আচ্ছা আমি লিখলাম হ্যাজ। সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ হাবোধক, নট যোগ করতে হবে, লিখলাম হ্যাজন্ট। আর আমি ইতিমধ্যে আগে লিখে দিয়েছি যদি কোনো সেন্টেন্সে সাবজেক্ট এভরিবডি থাকে তার পরিবর্তন হবে দে। তাহলে এখানে কি আসলো, হ্যাজন্ট দে। কিন্তু হ্যাজন্ট দে এই অ্যানসারটা টোটালি রং, এটা আমরা দেখি তোমাদের খাতায়। তাহলে এর সঠিক উত্তরটা কি হবে? দেখো প্রিয় শিক্ষার্থীরা, দে এর সাথে কখনো হ্যাজ বসে না। তাহলে কি বসবে? যদিও এখানে নিয়ম অনুযায়ী আমরা হ্যাজ এখানে এনেছি, সঠিক উত্তর যখন আমরা লিখব এই হ্যাজটাকে আমরা চেঞ্জ করি, হ্যাজের পরিবর্তে লিখব হ্যাভ। হ্যাজ এর পরিবর্তে আমরা কি লিখব, হ্যাভ লিখব। তাহলে কারেক্ট অ্যানসারটা হবে হ্যাভেন্ট দে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলে যাচ্ছি 5 নাম্বার সেন্টেন্সটার মধ্যে। তো এখানে অনেক সময় তোমরা দেখি যে আগে সেন্টেন্সটা দেখো, আই থিংক শি হ্যাজ নো ইন্টারেস্ট ইন ইট। অনেক সময় আমরা দেখি তোমরা এই আই থিংক এটার উপর চিন্তা করে উত্তর লেখো। প্রিয় শিক্ষার্থীরা, যদি কোনো সেন্টেন্সে আই থিংক, ইউ থিংক অথবা হি থিংকস এরপর আবারও পরিপূর্ণ করে একটা সেন্টেন্স থাকে, তাহলে আই থিংক হোক, হি থিংকস হোক, ইউ থিংক হোক, এটাকে আমরা বাদ দিই। অর্থাৎ এই থিংক এর পরে যে সেন্টেন্সটা থাকবে সে অনুযায়ী আমরা ট্যাগ কোশ্চেন করব। তাহলে এখানে অক্সিলারি ভার্ব দিলাম হ্যাজ। তারপরে সেন্টেন্সটা দেখো, সেন্টেন্সটা হচ্ছে নেগেটিভ, নো রয়েছে এখানে, নেগেটিভ, আমরা নট দিচ্ছি না। এরপরে কি, এখানে রয়েছে শি, তাহলে আমি এখানে কি লিখব, শি লিখব। তাহলে এটার সঠিক উত্তরটা হবে হ্যাজ শি। প্রিয় শিক্ষার্থীরা, 6 নাম্বার দেখো, এটার মধ্যে সবচেয়ে বেশি ভুল দেখা যায়। হাতে গোনা কয়েকজন ছেলে মেয়ে ছাড়া অধিকাংশের এই সেন্টেন্সটা ভুল হয়। আর এই সেন্টেন্সটা বহু জায়গায় আসছে, বহু বোর্ড কোশ্চেনে তোমরা এটা পাবে। তো এটা আমি করে দিচ্ছি। তো এখানে দেখো রোজ, রাইজের পাস্ট হচ্ছে রোজ। যখন কোনো সেন্টেন্সে সরাসরি অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে না তখন তোমাদের দেখতে হবে সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম রয়েছে। যদি প্রেজেন্ট ফর্ম থাকে, সাবজেক্টের পর যদি প্রেজেন্ট ফর্ম থাকে অক্সিলারি ভার্ব চিন্তা করতে হবে ডু অথবা ডাস। আর সাবজেক্টের পর যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে তাহলে অক্সিলারি ভার্ব চিন্তা করতে হবে ডিড। যেহেতু রাইজের পাস্ট হচ্ছে রোজ, আমরা অক্সিলারি ভার্ব আনবো ডিড। সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ হাবোধক সেন্টেন্স। আর যদি হাবোধক সেন্টেন্স হয় আমাদের অতিরিক্ত যোগ করতে হয় নট, ডিডন্ট। এরপর দেখো যে মিস্টেকটা আমরা দেখি, অনেকে দা ফাদার এর পরিবর্তে উত্তরে হি লেখো। দা ফাদার এর পরিবর্তে উত্তরে কি লেখো, হি লেখো। আবার অনেক সময় এখানে দা মাদার থাকতে পারে, তো দা মাদারের পরিবর্তে তোমরা লেখো শি। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবে, দা ফাদার মানে হচ্ছে পিতৃত্ব, আবার যদি দা মাদার থাকতো মাতৃত্ব হইত। তাহলে দা ফাদার এবং দা মাদার যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে বুঝতে হবে এখানে টেক কোশ্চেন
দ্য ফাদারের পরিবর্তে হি এবং দ্য মাদারের পরিবর্তে শি দেওয়া যাবে না। তাহলে দিতে হবে কি, অবশ্যই দ্য ফাদার অথবা দ্য মাদার যাই থাকুক তার পরিবর্তে লিখতে হবে ইট। তাহলে কারেক্ট অ্যানসার হবে ডিডন্ট ইট। আর তোমাদের পরীক্ষা খাতা আমরা প্রায়শই দেখি তোমরা লেখো ডিডন্ট, যদি এই সেন্টেন্সটা আসে ডিডন্ট হি লেখো। তারপরে চলে যাচ্ছি আমরা 7 নম্বর বাক্যে, হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ প্যারেন্টস ভিজিটেড দ্য প্লেস। এখানে ডিরেক্টলি কোনো অক্সিলারি ভার্ব দেওয়া নাই। তাহলে কি চিন্তা করতে হবে তোমার, দেখবা সাবজেক্টের পরে ভার্বের কোন ফর্ম রয়েছে। এখানে ভার্ব হচ্ছে ভিজিটেড, আর ভিজিটেড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম। যেহেতু ভিজিটেড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, এখানে অক্সিলারি ভার্ব আনতে হবে ডিড। সেন্টেন্সটা হচ্ছে হাবুদব, যোগ করতে হবে নট, ডিডন্ট। এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের খাতায় যে ভুলটা তোমরা করো, তোমরা কি করো, হিজ প্যারেন্টস এই অনুযায়ী অনেক সময় উত্তর লিখে দাও। কি লেখো, ডিডন্ট দে লেখো। কিন্তু এখানে একটা নিয়ম তোমাদের বলে রাখছি, যদি কোনো সেন্টেন্সে দেখো as well as along with together with কোনো সেন্টেন্সে থাকে, তাহলে অবশ্যই সাবজেক্ট হিসাবে অথবা টেক কোশ্চেনের উত্তর যখন করতে যাবে, এই যে প্রথম যে সাবজেক্টটা আছে as well as along with together with, এদের সামনে যে সাবজেক্টটা দেওয়া থাকবে তোমাকে অবশ্যই সে অনুযায়ী টেক কোশ্চেন করতে হবে। তাহলে এখানে আমরা आंसर কি লিখব, ডিডন্ট, সাবজেক্ট রয়েছে হি, ডিডন্ট হি। এরপর দেখো 8 নাম্বার সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স, মাঝখানে রয়েছে ইফ। এই জাতীয় কমপ্লেক্স সেন্টেন্সে যদি মাঝখানে ইফ থাকে অথবা অদ্য থাকে, তাহলে যে কাজটা করবে, তোমরা অবশ্যই উত্তর লেখার সময়, যেহেতু এখানে দুইটা পার্ট রয়েছে, তোমাদের অনেক সময় দেখা যায় তোমরা কি করো, এই ইফ এর পরে যে অংশটা রয়েছে সে অনুযায়ী টেক কোশ্চেন করো। যদি সে অনুযায়ী টেক কোশ্চেন করো, তাহলে তোমাদের অ্যানসারটা হবে রং। তাহলে কারেক্ট অ্যানসারটা কি হবে, যদি সেন্টেন্সের মাঝখানে ইফ থাকে, তোমাকে অবশ্যই ইফের আগে যে অংশটা রয়েছে, অর্থাৎ ইফের পূর্বে যে অংশটা রয়েছে সে অনুযায়ী টেক কোশ্চেন করতে হবে। তো এখানে আমরা দেখি অক্সিলারি ভার্ব রয়েছে ক্যান, লিখলাম ক্যান। এই অংশটা হচ্ছে অ্যাফার্মেটিভ, হাবুদব, আমি যোগ করব নট। আর একটা বিষয় মনে রাখবে, যখন ক্যান এর সাথে নট যোগ করবা, ডাবল এন দেওয়া যাবে না, এন লিখতে হবে একটা। তাহলে কি হবে, এন অ্যাপোস্ট্রোফি টি, কান্ট। এরপর কি লিখবা, সাবজেক্ট রয়েছে ইউ, এখানে আমি লিখলাম ইউ, কান্ট ইউ। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা কিছু ব্যতিক্রম, যেগুলো তোমাদের দেখা যায় প্রায়শ তোমরা ভুল করো। তোমাদের বোঝার সুবিধার্থে এই নিয়মগুলো আমি একটু আলোচনা করলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই নিজ নিজ বাসায় নিরাপদে আছো, নিরাপদে থাকো, তোমার পড়াশোনা চালিয়ে যাও। এবং আমরা যে ভিডিওগুলো করছি এগুলো আমাদের বিদ্যালয়ের ওয়েবসাইটে আমরা দিয়ে দিয়েছি, এবং আমাদের নিজস্ব যে বিদ্যালয়ের ইমো গ্রুপ রয়েছে সেখানে আমরা দিচ্ছি। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখবে, আর ভিডিও দেখার পরে যদি বুঝতে সমস্যা হয় আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, স্টে সেফ অ্যাট হোম। থ্যাংক ইউ ভেরি মাচ।